অনেক খুঁজলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, বেবিকে কেউ কোথাও বাইরে নিয়ে যায়নি। স্যার কাল রাত্রে 2টোর সময় আমার বাচ্চা কেঁদেছিল, ওর আওয়াজ শোনার সাথে সাথেই আমরা জেগে গেলাম। বাচ্চা চুরি ছাড়াও আরো কিছু আছে নাকি? কোনো র্যাকেট? আমাদের ভিকটিম বাচ্চা আর এই 2 মহিলা। পুলিশ 2 সন্দেহভাজনের ছবি রিলিজ করেছে যারা শিশু অপহরণ কাণ্ডে জড়িত থাকতে পারে। এটা কি মা, তুমি আবার ওষুধ খেতে ভুলে গেছো? বাচ্চা খোঁজা কাকাটা আমাদের গ্রামের কেউ ছিল না সাহেব? হ্যাঁ, মহিলাকে তো মনে আছে। আসলে ম্যাডাম, উনি এখানে কোনো ভিখারিকে খুঁজতে এসেছিলেন। ওই যে পেশেন্ট গীতা, ওকে অঙ্কুশ চ্যারিটেবল ট্রাস্টের কোনো ভলেন্টিয়ার পেয়েছিল। স্যার, আমি অঙ্কুশ চ্যারিটেবল ট্রাস্টে যাচ্ছি। গীতার ব্যাপারে ওখানে কিছু জানা যেতে পারে। আগে না, এই মেয়েটাকে আমি চিনি না, কিন্তু হ্যাঁ, গীতাকে আমরা আধারদ্বীপ হসপিটালে অ্যাডমিট করেছিলাম। আমাদের একজন ভলেন্টিয়ার আছে যে জানতো যে গীতা প্রেগনেন্ট। 19শে ডিসেম্বরের রাত ছিল, খুব ঠান্ডা ছিল, আর এই গীতার অবস্থা খুব খারাপ ছিল। তাই সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স পাঠাই। পারুল দেবী এই মেয়েটা গীতার টাচে ছিল ওর বাচ্চার জন্য। তাই? হ্যাঁ, আর এই মেয়েটা জেআরসি হসপিটাল থেকে বাচ্চা চুরি করেছিল। কোনো র্যাকেটের অংশ হতে পারে। কিন্তু তাও বুঝতে পারছি না যে এই কেসে আমরা কিভাবে সাহায্য করব। আপনি আমাদের গীতার ব্যাপারে আরো কিছু তথ্য দিতে পারেন। তাহলে আপনি আমাদের টিমের ভলেন্টিয়ার অঞ্জলির সঙ্গে কথা বলুন, কারণ অঞ্জলি প্রথমে গীতাকে দেখতে পেয়েছিল, আর অঞ্জলি গীতাকে নিয়ে হসপিটাল গেছিল। হাই, আমি অঞ্জলি, অঞ্জলি জবেডি। গীতার সাথে পরিচয় কি করে? এখানে শিব মন্দির চকের পাশে পড়েছিল। 19শে ডিসেম্বর রাত্রে দেখেছিলাম আমি। প্রেগনেন্ট ছিল, কন্ডিশন খুব খারাপ ছিল, যন্ত্রণায় ছটফট করছিল ম্যাম। আমরা এই দুজনকে খুঁজছি। পারুল ম্যাম বলেছেন আমাকে। তো তো কি ম্যাডাম? না ম্যাডাম, আমি এদের চিনি না। পাক্কা তো? পাক্কা মানে কি ম্যাডাম? চিনি না মানে আমি চিনি না ম্যাম। আর কে কে চেনে মেয়ে দুটোকে? ম্যাম, আমি এদেরই চিনি না, তো এদের যারা চেনে তাদের আমি কি করে চিনবো? তুমি গীতাকে কতটা চেনো? ব্যাস, সেই রাতে দেখা হয়েছিল, হসপিটালে নিয়ে গেছিলাম, কিন্তু বেচারিকে বাঁচানো যায়নি। দেখো অঞ্জলি, এই দুটো মেয়ে গীতাকে আগের থেকেই চিনতো। হতে পারে গীতাকে যারা চিনতো তারা এদেরকেও চেনে। তো বাকি ভিখারিদের সাথে কথা বলেছেন আপনারা শিব মন্দির চকের আশেপাশে? আমাকেও দিয়ে দাও বাবু। বাবু 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 2 টাকা দিন না বাবু, অনেকদিন কিছু খাইনি বাবু। 2 টাকা দিন না, দিয়ে দাদা দিন না দাদা। বাবু বাবু 2 টাকা। হয়তো এদের মধ্যে কেউ ওদের গীতার সঙ্গে দেখে থাকতে পারে, কিংবা কিংবা গীতা ওদের কিছু বলেছে হয়তো। ঠিকই বলেছো, চলো আমার সাথে। কোথায়? শিব মন্দিরের কাছে। দেখাও গীতাকে কোথায় দেখেছিলে আর তার আশেপাশে কারা ছিল। স্যার, এই বালসার আর সুরাট 2টো আরটিও থেকে এসেছে। এতে জিজে আর 46 দিয়ে শুরু হওয়া সব স্কুটারের ডিটেলস আছে। প্রত্যেকটা রেজিস্ট্রেশন নাম্বারকে ভালো করে স্ক্যান করতে হবে। কে বলতে পারে কোনো একটা নাম্বার হয়তো আমাদেরই কাজে লেগে গেল। পুরো পালসার এলাকাতে ছেলেরা ফিল্ডিং করছেন। বাকিগুলো তো করাও, সুরাট আর নাবসারিতেও। এই অপরাধের শিকড়টা কোথায় এখনো আমরা জানি না। স্যার, একটা কথা বুঝতে পারছি না, কেন এই হসপিটালের এই বাচ্চাটাকে টার্গেট করা হয়েছিল? নিশ্চয়ই পার্সোনাল কিছু আছে। পার্সোনাল কি হতে পারে গুরু? মা বাবা কিছু বলছেই না। আমরা ওদের সব রকম ভাবে জিজ্ঞাসা করেছি, আমাদের লোকেরা ওদের গ্রাম থেকে কিছু পায়নি। একটা কাজ করি স্যার, আমাদের সমস্ত ছেলে মেয়েদের ফিল্ড থেকে ডেকে এনে শুধু ওই একটা মেয়েকে খুঁজতেই লাগিয়ে দিই। সাহেব, আশা আর পদ্মা, আমি আশা সাহেব। স্যার, আমাদের নাম কি করে জানলেন আপনি? তোমাদের সঙ্গে কিছু কথা আছে, চলো। কিন্তু আমরা কি করেছি সাহেব? জানি তোমরা কিছু করনি, শুধু একটু কথা বলবে, এসো চাটাও খাবো। আমরা চাটা খাবো না। হ্যাঁ স্যার, আমাদেরকে দোষ দিও না সাহেব। দোষ দিচ্ছি না, শুধু জিজ্ঞাসাবাদ করবো, নিয়ে চলো। কিন্তু সাহেব, কি হয়েছে সাহেব? বলছি তো গ্রেপ্তার করছি না, শুধু জিজ্ঞাসাবাদ করবো। কামিং স্যার। ইয়া, কাম ইন। সকল স্টেটমেন্ট ফাইল করেছেন? হ্যাঁ স্যার। স্যার, আমার মনে হয় আমাদের সিকিউরিটি শামশের আর নার্স পূজা, এরা দুজন জেনে শুনেই ওই কিডন্যাপারকে দেখেও দেখেনি।
ওদের দুজনের বিরুদ্ধে আমাদের একটা অ্যাকশন তো নিতেই হবে। আর তাছাড়া ওদের কোনো ইনভলভমেন্ট আছে কি নেই এই ব্যাপারটা তো পুলিশের দায়িত্ব। আমরা শুধু ওদের কোঅপারেট করব আর আমাদের ইন্টারনাল এনকোয়ারি শেয়ার করব। কেস করবে আমাদের ওপর বাচ্চার মা বাবা? যদি করে তাহলে তখন দেখা যাবে। বাচ্চাটাকে খুঁজে পাওয়া উচিত। অবভিয়াসলি গায়ত্রী। আর কিছু তোমার বলার আছে? না, লালু কেন সেই সময় কাঁদলো না? কেন আমার ঘুম ভাঙলো না যখন ওই মেয়েটা আমার বাচ্চাকে নিয়ে গেল? বিনয়, কে ছিল সেই মেয়েটা? এটা কিরকম প্রশ্ন নন্দিনী? তোমার কি মনে হয় আমি ওকে চিনি? এর মধ্যে আমার হাত রয়েছে? হ্যাঁ, যদি অপহরণ হতো তাহলে তো মুক্তিপণ চাইতো। তাহলে কেন? এক ছোট্ট বাচ্চা লালু, আমার নাতি। আমাদের কাছে কিছু লুকোচ্ছে না তো? বিনয় আর নন্দিনী? খাবারও আসছে, প্যাক করে দেওয়া হবে। একে চেনো? আরে একে তো অনেকবার দেখেছি, তাই না আশা? হ্যাঁ। আশা, পদ্মা, কথা বাড়াস না। একটা 4 দিনের বাচ্চা চুরি হয়েছে হাসপাতাল থেকে। কোনো দলের হয়ে কাজ করে? কোনো দল টল আমরা জানি না ম্যাডাম। আর আমাদের ওই যে গীতা, ওর বাচ্চা কি করে হবে তাও আমরা জানি না। ওর স্বামীর কোনো ঠিক ঠিকানা ছিল না। একদিন বললো 3 মাস চলছে নাকি ওর। জিজ্ঞেস করছি মেয়েটা কে? সাহেব, এই মেয়েটাকে আমরা জানি না, কিন্তু এইটুকু জানি যে একদিন ও অটো করে এসছিল আর গীতা ওর কাছ থেকেও ভিক্ষে চাইছিল। কিন্তু এই মহিলা না গীতার সঙ্গে কি যেন একটা কথা বলতে চাইছিল, তারপর নিয়ে গেল নিজের সাথে। ও দিদি, ও দিদি, দাও না, দুটো টাকা দাও দিদি। ও দিদি, দিন না, কিছু দিন না দিদি, দিন না। ও দিদি, দিদি, ও দিদি, দিন না দিদি, দিন। কতদিন কিছু খাই না দিদি। দিদি, দুটো টাকা দাও না। ও দিদি, ও দিদি, দাও না। দিদি, আমার কাছে দিদি, ও দিদি, ভগবান ভালো করবেন। কে ছিল মেয়েটা? নাম? কোথা থেকে এসেছিল? গীতার সাথে কি কথা হয়েছিল জানো? তা তো জানি না ম্যাডাম, গীতার সাথে ওর কি কথা হয়েছিল, কিন্তু সেই দিনের পর থেকে ও রোজ আসতো ওর সাথে দেখা করতে। আর আমরা না থাকলেও ও গীতার সঙ্গে দেখা করতে আসতো। কি করে জানলি? আরে স্যার, গীতা নিজে বলেছে আমাদের। আরে কত টাকা দিত ওকে, কত ভালো ভালো খাবার এনে দিত ওর জন্য। তোরা এটা বল যে গীতা কি বলেছিল। আমরাই তো ওকে জিজ্ঞেস করলাম সাহেব, আমরা থাকতে পারছিলাম না। তারপর একদিন চড়াও হয়ে গেলাম ওর ওপর। তারপর বলল, যা করছি না পেটের বাচ্চাটার জন্য করছি। আরে নাও, আমাকে কোনো কাজ করাবে না। এই এই আমার পেটের বাচ্চাটা চাই ওর, আর 30,000 টাকাও দেবে বলেছে। কি, তুই বাচ্চা বিক্রি করবি? ও ভিক্ষা জগৎ থেকে তো ভালোই, আর বলেছে নাকি যে বড় হাসপাতালে আমাকে ভর্তি করবে। কিন্তু ও একটা ভিখারির বাচ্চা নিয়ে করবেটা কি? এই আসো দেখ, আমাকে যা বলছিস বল, আমার বাচ্চাকে কিছু বলবি না। ঝাঁজ দেখেছো মুখের ওর? এখন বোঝা যাচ্ছে ব্যবসা করছে ও, সেই জন্যই বাচ্চাটাকে জন্ম দিচ্ছিস না? মুখ থেতলে দেবো তোর, বলছি চুপ কর। নিজের মুখ পুড়িয়ে এসে আমার মুখ থেতলাবি বলছিস? আরে আমরা ভিখারি, কিন্তু ভিখারিদের কোনো ইজ্জত নেই নাকি? আর তুই কি করে জানলি যে ওই বাচ্চাটাকে দিয়ে ব্যবসা করাবে না? যদি মেয়ে হয় তাহলে ওই লালবাতির বাজারে, আর যদি ছেলে হয় তাহলে ওই লাল সিগনালে, বুঝেছিস? আরে শালা, আমি আমার বাচ্চাকে দিয়ে কোন মহৎ কাজ করাতাম রে?
এই তোদের নজরে না আমার বাচ্চাটার কিছু না হয়, যা তো, নজর দিস না একদম। আর তাছাড়া আমি জানি আমার ছেলেই হবে, আর ওই ম্যাডামের ছেলেই চাই। যা। গীতা কি করে জানতো যে ওর ছেলেই হবে? ওকে কোথাও নিয়ে গেছিল সেটা জানার জন্য? সেটা তো আমরা জানি না ম্যাডাম। গীতা কোনোদিন এর নাম বলেনি। না, ও কেন নাম বলতে যাবে স্যার? আমরা তো আগে থেকেই জানতাম যে এই শালা গীতা বাচ্চাদের দিয়ে ব্যবসা করাচ্ছে। মেয়েটা কোথা থেকে আসতো? সেটা তো জানি না, কিন্তু এটুকু জানি উনি অটো করে আসতেন। প্রত্যেকবারে কি একটাই অটোতে আসতো? কোনো নাম্বার টাম্বার মনে আছে? না সাহেব। কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, কিচ্ছু জানা নেই। এইভাবে একটা মহিলাকে খোঁজা অসম্ভব। তাও আমি আমার টিম লাগিয়ে দিচ্ছি। সেটাই ঠিক হবে স্যার। কালকে নিউজ পেপারে ওর ফটো দিয়ে দিন। যদি মেয়েটি এখানকারই হয় তাহলে কেউ দেখে চিনতে পারে। নিশ্চয়ই। স্যার, এই দুজন ভিখারি আশা আর পদ্মা গীতাকে চিনতো, আর ওই মেয়েটাকেও গীতার সাথে দেখা গিয়েছিল, কিন্তু ওর ব্যাপারে কিছু জানে না। কিন্তু এই ব্যাপারটা যে গীতার ছেলে হবে আর এই মেয়েটা গীতার কাছে ছেলেই চাইছিল, ব্যাপারটা পরিষ্কার। ওই দুইজন মহিলা কোনো মেল চাইল্ডের খোঁজ করছিল। এই দুজন মেয়েটা হয় নিজেরাই একটা গ্যাং হবে, নয়তো কোনো বড় গ্যাংয়ের অংশ হবে যারা নিঃসন্তানদের বাচ্চা বেঁচে থাকে, আর তাদের মধ্যে কেউ হয়তো ছেলেই চেয়েছিল। ভালসারের ভিখারি গীতার কাছে 30,000 টাকার বিনিময়ে বাচ্চা চেয়েছিল। গীতা মরে গেল, তাই এখান থেকে বাচ্চা চুরি করলো। স্যার, আমার এখনো মনে হয় হসপিটালের ভেতরের কেউ যদি সাহায্য না করত, বাচ্চা চুরিটা কি করে হতো? আমরা 3 জনের কমিটি তৈরি করেছি স্যার। হসপিটালের প্রত্যেকটা স্টাফের সঙ্গে আমরা ইন্টারনাল কথা বলেছি, আপনারাও কথা বলেছেন, স্টেটমেন্ট রেকর্ড করেছেন। স্টেটমেন্ট তো নিয়েছি অবশ্যই, তার মানে যে সবাই সত্যি বলছে তা নয়। সত্যিটা আপনারা বের করুন স্যার, প্লিজ কাম। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, যদি আমাদের হসপিটালের মধ্যে থেকে কেউ জড়িত হতো তাহলে 100% আমি জানতে পেরে যেতাম। কিন্তু মনে হচ্ছে আপনার আমার উপর কোনো ভরসা নেই। বাচ্চাটা যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ কাউকে ভরসা করতে পারছি না, এমনকি আপনাকেও নয়। স্কুটারের ট্র্যাকিং কত দূরে গেল? স্যার, প্রত্যেকটা গাড়ির মালিককে ফোন করে কথা বলা হচ্ছে, টিম নিজে গিয়ে চেক করছে স্যার। কিন্তু স্যার, এতে টাইম লাগবে অনেক। দেখো, অতটা সময় যদি লেগে যায় তাহলে বাচ্চাটাকে আর পাবো না, আমরা এমনি চক্কর কেটে বেড়াবো। উমরগাঁওতে যে বুড়োটা ঘুরে বেড়াচ্ছিল বাচ্চাটার জন্য, তার উপর কোনো প্রোগ্রেস? ওই বুড়োটাও ছেলে চাইছিল, আর ওই মেয়েগুলোও ছেলে চাইছিল, তাই চুরি করেছে। আর এখন বুড়োটাও নজরে আসছে না ছেলে খোঁজার নামে। স্যার, যোগসাজশ ওই দুটো মেয়ের মধ্যে আর ওই বুড়োর মধ্যে। মিশন সাকসেসফুল হয়ে গেছে, বাচ্চাটা পাওয়া গেছে, তাই হাওয়া হয়ে গেছে। হয়তো ওরা এখানকারই লোক নয়, অনেক দূরের লোক, হয়তো অনেক দূরের লোক। আচ্ছা, আমরা কি অত দূরে পৌঁছতে পারবো? 3 দিন হয়ে গেল বাচ্চাটা চুরি হয়েছে। তারপরে এলো 4র্থ দিন, আর সাথে নিয়ে এলো এই কেসটার একটা আজব রকমের মোড়। আমরা এই মোড়টার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। হ্যালো, শর্মা সাহেব, পিএসআই বলছি, উমরগাঁও থেকে। কি খবর পেয়েছো? খবর খুব ভালো। আপনাদের এলাকার জেআরসি হসপিটাল থেকে যে বাচ্চা চুরি হয়েছিল তাকে আমরা এখানে পেয়েছি। বাচ্চাটা ঠিক আছে তো? খুব ভালো আছে, এখানকার নার্সিং হোমে দেখভালের জন্য দিয়েছি। উমরগাঁওতে সেদিন সকালবেলা যেটা হলো সেটাতে আমাদের জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল। আমি কান্নার আওয়াজ শুনেছি, আর শুনেই এখানে চলে আসি। ঝোপ সরিয়ে দেখলাম যে দেখো, চিঠি পুলিশের নামে আছে, তাহলে পুলিশই এসে খুলুক। কেউ বাচ্চাটাকে এখানে ছেড়ে গেছে,
আরে এটা তো ছেলে। চিঠিটা গুজরাটি ভাষায়। বাচ্চাটাকে শুধুমাত্র পুলিশের হাতেই তুলে দেবেন। এই বাচ্চাটা জেআরসি হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। কৃপা করে সেখানকার পুলিশের হাতেই তুলে দিন আর তার বাবা মার হাতে ফিরিয়ে দিন। যদি বাচ্চাটা কাঁদে, ঝুড়িতে একটা দুধের বোতল রাখা আছে, আমাদের বাচ্চাটার কাছে নিয়ে চলুন। আমি শুধু এটুকুই বলতে পারি যে যারা ওকে নিয়ে গিয়েছিল তারা ওকে খুব আদর যত্নেই রেখেছিল। যা ফর্মালিটিস আছে তাড়াতাড়ি করুন। আমাদের বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। ওর বাবা মা খুব উদ্গ্রীব হয়ে আছে, ওকে লালু বলে ডাকে। এবার মা বাবার কাছে যাবে লালু। বাবা, এটা আমাদের লালু। বাচ্চার কাছে একটা চিঠি পাওয়া গেছে, তাতে লেখা ছিল বাচ্চাটা এই হসপিটাল থেকে চুরি করা হয়েছে। আপনার বাচ্চা আপনি পেয়ে যাবেন, কিন্তু তার আগে কিছু ফর্মালিটিস আছে, সেটা করতে হবে। আর কি করতে হবে স্যার? চাইল্ড কেয়ার কমিটি থেকে কিছু লোক আসছে, ওদের উপস্থিতিতেই আপনাদের বাচ্চা আপনাদের আইনিভাবে দিয়ে দেওয়া হবে। আমাদের বাচ্চা আমাদেরকেই দেবেন আইনি ভাবে? ওসব কিছু হবে না। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে আর কারোর কাছে যেতে দেবো না। না 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 না, কাউকে দিতে হবে না। নন্দিনী, তোমার বাচ্চা তোমার কাছেই থাকবে। এইসব কাগজ কলমের কাজ। এই কাগজ কলমের কাজগুলো না আপনারা করুন। আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমাদের নাতিকে সঙ্গে নিয়ে। এই খোকা, এখান থেকে চল তো। কাশীনাথ বাবু শুনুন, এটা আইনের ব্যাপার, এটা না করলে হবে না। একটা ছোট্ট ব্যাপার, বেশি সময় লাগবে না, রাজি হয়ে যান, অনুরোধ করছি। একটা চমকে দেওয়ার মতো খবর, জেআরসি হসপিটাল দাহানু থেকে যে 4 দিনের বাচ্চাকে চুরি করা হয়েছিল তাকে উমরগাঁওয়ের একটা ক্ষেতের মধ্যে পাওয়া গেছে। বাচ্চাটিকে কেউ সেখানে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিল। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু পুলিশ এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, কারণ না তো অপরাধীদের খোঁজ পাওয়া গেছে আর নাই অপরাধের কারণ জানা গেছে। এই ঝুড়ি আর কাপড় থেকে তো বিশেষ কিছু জানা যাচ্ছে না। আর স্যার, এই ফিডিং বোতলটা বেশ ভালো করে চুজ করা হয়েছে। কোনো লেবেল টেবিল তো কিছুই দেখছি না। চিঠিটা কম্পিউটার প্রিন্ট আউট আর গুজরাতিতে। এটা তো পরিষ্কার যে GJ46 হয়তো আসল হতে পারে। নকল নাম্বার প্লেট লাগিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, সেটা মনে হচ্ছে না। আর এই দুইজন মহিলা গুজরাটের বাসিন্দাই হবে। এবার উমরগাঁও কানেকশন স্যার, যেখানে এই বাচ্চাকে পাওয়া গেছে ওখানেই 2-2.5 মাস আগে এই বুড়ো ওই নবজাত বাচ্চা খুঁজছিল। ওই বুড়ো লোকটা একটা ছেলেকে খুঁজছিল, আর এই দুজন মেয়েও সদ্য নবজাত বাচ্চাকেই খুঁজছিল। ওই লোকটা উমরগাঁয়ে খুঁজছিল, আর এই অপহরণ করা বাচ্চাটাকেও উমরগাঁয়েই ছাড়া হয়েছে। আর এই দুইজন মহিলা ভিখারি গীতার সাথেও ডিল করেছিল। হয়তো বেআইনি পদ্ধতিতে সেক্স ডিটারমিনেশন করা হয়েছিল, নিশ্চিন্ত হওয়ার পর যে এটা ছেলেই 30,000 টাকায় কেনার কথা হয়েছিল। তো স্যার, আমরা কি এইটা মেনে চলবো যে এই বুড়ো আর এই 2 মেয়ে এক নবজাত বাচ্চা খুঁজছিল, তাও একটা ছেলে, যা বলসারে এক ভিখারিনী গীতার কাছ থেকে পাওয়ার কথা ছিল? বাচ্চা পাওয়া যায়নি কারণ গীতা ডিসেম্বরে মারা গেছে, তাই এরা অন্য জায়গা খুঁজতে শুরু করে। আর সেই কারণেই ওই বুড়ো জানুয়ারিতে উমরগাঁওতে আসে, কিন্তু এখানেও কোনো বাচ্চা পায়নিও। তারপরে আসলো মার্চ, তারপরে ওই দুজন মেয়ে এই অঞ্চলের জেআরসি হসপিটাল থেকে লালুকে চুরি করলো। আর 4 দিন বাদে বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়া হলো। তাদের কি ভয় ছিল যে আমরা তাদের টুটিটা চেপে ধরব, নাকি আমাদের তদন্ত চলাকালীন এদেরকে কেউ টিপ দিয়েছিল? স্যার, যে টিপ দিয়েছে সে হয় জিআরসি হসপিটাল থেকে কেউ, আর নয়তো বলসারের আধারদ্বীপ হসপিটাল থেকে। বালসার, উমরগাঁও, দাহানু, আমাদের সাসপেক্ট এই 3টে এরিয়ার মধ্যে নয়, কিন্তু এই 3টে জায়গার আশেপাশে কোনো জায়গায় হতে পারে। স্যার, এটা হলো ভাপি।
আমাদের এখানে ফোকাস করা উচিত, কারণ এই 3টে অঞ্চলে সেন্ট্রাল পয়েন্ট এটা। পসিবল আছে। দেখো, যতগুলো GJ46 লিস্টে ভাপিতে রেজিস্ট্রেশন আছে তার উপর ফোকাস করো। আমার মনে হয় না এই নাম্বারটা জালি। তাছাড়া এখন বাচ্চাটা তো পাই গেছে, তাহলে বুক ফুলিয়ে এগোনো যাক, খোঁজতে নেওয়া যাক যে বাচ্চাটা চুরি কেন করেছিল আর তারপরে বাচ্চাটাকে ফেরত কেন দেওয়া হলো। তখন আমাদের লক্ষ্য শুধু ভাপির দিকে স্থির করলাম। আমরা অন্ধকারেই তীর চালাচ্ছিলাম। আমাদের হাতে পোক্ত কোনো প্রমাণ ছিল না, শুধু এইটুকু আন্দাজ ছিল যে ওই বুড়ো মানুষটা আর ওই 2জন মহিলার মধ্যে কোনো সম্পর্ক আছে। আমাদের অনুমান বাস্তবে যেটা ঘটেছিল তার সাথে খুব মিল ছিল। আমার সোনামা কি খাচ্ছে? খিচুড়ি। আরে এটা কি? ওকে, আমি অফিস গেলাম। হ্যাঁ, ওকে, বাই বাবা। চলো চলো, হাঁ করো হাঁ করো। হ্যাঁ, হ্যাঁ। ভগবানের অনেক কৃপা যে সব ঠিক হয়ে গেছে। এই একটা খবর পাওয়ার অপেক্ষাতেই তো ছিলাম। আচ্ছা চল, আমার কিছু কাজ আছে, পরে কথা বলছি আমি। দেখো মা, ঘুম পেয়েছে বলে কেমন কাঁদছে, দেখেছো? বিনা কোনো প্রমাণে বাচ্চার অপহরণকারীদের কিভাবে যে আমরা ধরতে পারবো, এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন ছিল। তখন এই প্রশ্নের সন্ধানে আমাদের সামনে চলে এলো এক বড় লিড। এই লিডটা আমাদের অনেক আগে পাওয়া উচিত ছিল, বা পাওয়াও যেত, কিন্তু বাচ্চাটা ফেরত দেওয়ার 7 দিন পরে এলো। স্যার সুনীল বাগ নাম আমার। ধানুতে থাকি আর বড়িবালিতে সার্ভিস করি আমি। এই দুটো মেয়ে বা এদের মধ্যে কাউকে কি চেনো তুমি? না স্যার, এই 2জন মেয়েদের মধ্যে আমি কাউকে চিনি না। কিন্তু হ্যাঁ স্যার, আজকে যখন অনলাইনে আমি খবর পড়ছিলাম তখন ওই স্কুটারের নাম্বারটা দেখতে পেলাম, GJ46। স্কুটারের ব্যাপারে তুমি কি জানো? স্যার আমার মনে হয় যে আমি এই স্কুটারের পুরো নাম্বারটা জানি। GJ X146R8 এই নাম্বারটাই ছিল। হ্যাঁ স্যার, আমার মতে এই নাম্বারটাই ছিল। গত 7 দিন ধরে নিউজ পেপারে বাচ্চাটার ছবি দেওয়া হচ্ছে। 7 দিন বাদে আপনার মনে পড়লো এই কথাটা। আবার এটা বলবেন না আপনি নিউজ পেপার পড়েন না। অ্যাকচুয়ালি ম্যাডাম পড়ি না, আইটিতে জব করি না তো। খাওয়া শোয়ার টয়লেট ছাড়া পুরো জীবনটা অনলাইন, এমনকি সব নিউজও। ওখানে একটা নিউজ এলো আর হসপিটালের নামও, আর তারপরে আর্টিকেলে ওই নাম্বারের ব্যাপারটা দেখলাম। তখন গিয়ে ব্যাপারটা আমার মাথায় তাহলে ঢুকলো। এই সাদা স্কুটারটা তুমি রোজ দেখো হয়তো? তোমার অফিস বা বিল্ডিং এ পার্কিং থাকে হয়তো? আগে না স্যার, একবারই দেখেছিলাম। কি বিশেষত্ব আছে এই নাম্বারে যে একবার দেখেই মনে থেকে গেল? এবার আপনারা এমন করে আমাকে প্রশ্ন করছেন যে আমি নিজেই হয়তো ক্রাইম করেছি। স্যার সেদিনকে হয়তো অফিসার কোনো আর্জেন্ট কাজের জন্য আমাকে যেতে হয়েছিল। আমি অটোতে করে স্টেশনে যাচ্ছিলাম আর তখনই দেখতে পেলাম আমি ওইটা। স্যার আমি সত্যি বলছি যে ওই মেয়েটা স্কুটারের পাশেই দাঁড়িয়েছিল, আর যখনই আমি মেয়েটার দিকে তাকালাম তো মেয়েটা ঝুঁক করে বসে পড়লো। তখন আমার চোখ ওই নম্বর প্লেটের দিকে গেল। স্যার, স্কুটার লোকেট হয়ে গেছে। GJ X146R8 কবিতা যোশী বলে কারোর নামে রেজিস্টার্ড রয়েছে, ভাপি থেকে স্যার। শুনুন, কবিতা যোশী কোথায় থাকেন? কবিতা যোশীর বাড়ি এটাই? হ্যাঁ। আমার নাম কবিতা যোশী।
আপনি কবিতা যোশী? হ্যাঁ, আপনার স্কুটার কোথায়? স্কুটার? হ্যাঁ স্কুটার, GJ X146R8 এই নাম্বারের, সাদা রঙের। এই স্কুটারটা যেটাতে আপনার নাম আর আপনার বাড়ির নামে রেজিস্টার আছে, দেখুন এটা। জানি না আমি। দেখুন ম্যাডাম, এই স্কুটারটা একটা বাচ্চার অপহরণের কাজে ব্যবহার হয়েছে দাহানুতে। কোথায় এটা? চিনতে পারছেন আপনি? আমি কিছু জানি না। এই স্কুটারটা আপনার নামে রেজিস্টার্ড, আপনি জানেন না মানেটা কি? আপনার বাড়িতে কে কে থাকেন? আমি আর আমার মেয়ে রত্না। কোথায় আপনার মেয়ে রত্না এখন? কলেজে। ফোন করুন ওকে, এক্ষুনি ডাকুন। রত্না যোশী? হ্যাঁ, আমি রত্না যোশী। কি হয়েছে স্যার? এই স্কুটারটা আপনার মা কবিতা যোশীর নামে রেজিস্টার, আর উনি জানেন না? স্যার, ওই মা ডিপ্রেশনের পেশেন্ট, মাঝে মধ্যে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, মায়ের তখন কিছু মনে থাকে না। কিন্তু আপনি আমাকে আমার স্কুটারের ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? এটা তোমার স্কুটার না? হ্যাঁ। তাহলে এই স্কুটারে এই দুজন মহিলাকে? এরা আমার দিদি হয়, সাথী দিদি আর প্রীতি দিদি। এই স্বাতী আর প্রীতি কোথায়? ওই ভাপিতে থাকে তাদের স্বামীদের সাথে। রত্না, তুমি জানতে না যে তোমার স্বাতী দিদি আর প্রীতি দিদি একটা বাচ্চা চুরি করেছে? দুই দিদির অ্যাড্রেস দাও। কিন্তু স্যার, ওরা তো বাচ্চাটাকে ফিরিয়ে দিয়েছে। অনলাইনে কোনো জিনিস কিনেছিল যে কিনেছে আর ফেরত দিয়েছে? বাচ্চা চুরি করেছে। অ্যাড্রেস দাও ওদের, তাড়াতাড়ি। আসছি, 1 মিনিট। সাথী ভাট? হ্যাঁ এই একটাই বাচ্চা আপনার? হ্যাঁ, স্বামী কোথায়? অফিসে গেছে। ডাকুন ওনাকে। বাচ্চাটাকে ওনার দেখতে হবে, আর তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। হ্যাঁ, আমি প্রীতিই বলছি। বলুন, কি ব্যাপার? আমি তোমার অফিসের কমপ্লেক্সের নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে এসো। কেন? বললাম তো চুপচাপ চলে এসো, আর পালানোর চেষ্টা করো না কিন্তু। তোমার বোন স্বাতী আমাদের হেফাজতে এখন। আমাদের উদ্দেশ্য বাচ্চার কোনো ক্ষতি করার ছিল না স্যার। তোমরা বাচ্চাটাকে ফেরত দিয়ে দিয়েছো, তার মানে এই নয় যে তোমাদের অপরাধ শেষ হয়ে গেল। বাচ্চা কিডন্যাপ করেছো তোমরা। ক্ষতি করার উদ্দেশ্য ছিল না? তাহলে বাচ্চাটাকে উমারগাঁয়ের খেতে এভাবে ফেলে রেখে যেতে না। অনেক ক্ষতি হতে পারতো বাচ্চাটার সাথে। হতো না ম্যাডাম, আমি ওখানেই ছিলাম। যতক্ষণ না পর্যন্ত সুস্থভাবে বাচ্চাটাকে কেউ দেখতে পায়, আমি ওখান থেকে নড়িনি ম্যাডাম। তো প্রশংসা করি তোমার, তোমার নাম কোনো মেডেলের জন্য রেকমেন্ড করি, রাষ্ট্রীয় মমতা অ্যাওয়ার্ড। সাথী আর প্রীতি, বাচ্চাটা কেন চুরি করলে? ওই গীতা নামে ভিখারির কাছ থেকে তুমি বাচ্চা কেন কিনতে চেয়েছিলে? উমরগাঁওতে বুড়োটাকে, যে সদ্যজাত বাচ্চার খোঁজ নিচ্ছিল,
ভালোভাবে দেখভালের প্রতিশ্রুতি নিয়ে। কে সে? তোমাদের গ্রুপের সর্দার? আমাদের কোনো গ্রুপ নেই স্যার। এটা আমরা ফার্স্ট টাইম করেছিলাম। পুরো 3 মাস ধরে প্ল্যানিং চলছিল, বা হয়তো তারও আগে। এই বাচ্চাটাকে কেন চুরি করলে? আমরা বাচ্চা আমাদের মায়ের জন্য চুরি করেছি। তোমার মা কবিতা চৌধুরীর জন্য? কারণ? রত্না হয়তো আপনাদের বলেছে স্যার, মায়ের ডিপ্রেশন আছে। তাহলে চুরি করা ওই বাচ্চাটা তোমার মায়ের ডিপ্রেশনের ওষুধ ছিল? কি করে? অল্প বানিও না, ভুলে যেও না তোমরা এখন পুলিশের লকআপে আছো। গল্প বানাচ্ছি না স্যার, সত্যি কথা বলছি। এই বাচ্চাটা আমরা আমাদের মায়ের জন্য চুরি করেছি, কিন্তু ওনার এই সবের সঙ্গে কোনো যোগাযোগ নেই স্যার। যা করেছি আমরা দুজনে মিলিয়ে করেছি স্যার, অন্য আর কেউ ইনভলভ নয়। আর কেউ না? তাহলে ওমরগাঁওতে যে বুড়োটা ঘুরে বেড়াচ্ছিল বাচ্চার খোঁজে, সে কে ছিল? উনি আমাদের দাদু হন। মানে ফ্যামিলি বিজনেস? না ম্যাডাম, আমি বললাম না আপনাকে, আমরা যা করেছি আমাদের মার সাহায্যের জন্য করেছি। সাথী, আমি এতে কিছু ওষুধের নাম লিখে দিয়েছি, আমার মনে হয় এতে কাজ হবে। দেখো সাথী, ওষুধ তো নিশ্চয়ই কাজ করবে, কিন্তু ডিপ্রেশনে আছে তোমার মা, ওনার কিন্তু তোমাদের সাপোর্টের প্রয়োজন। হ্যাঁ, বুঝতে পারছি। বাবার সাথে কথা বলছি আমি। আমারও সঙ্গে থাকলেই ভালো হতো, ওর দেখাশোনা ভালো করেই করতাম আমি। আমি থাকলে এসব হতোই না। আমি কি বলছি তোমার মাথায় ঢুকছে কবিতা? মা, ওষুধ। ও যখন অসুস্থ ছিল ভালো ডাক্তার দেখাতে পারতে, বেঁচে যেত হয়। আমাকে তো কেউ কিছু বলেইনি। দেখো বাবা, আমরা যেটুকু পেরেছি আমরা করেছি, সবকিছু করেছি। আর রাহুল আমারও ভাই ছিল, একমাত্র ভাই। সাথী দিদি, মায়ের অবস্থা তো একই রকম আছে, আর বাবা আবার এসেছিল। বাবা কি জানে ডাক্তার কি বলেছে? মায়ের অবস্থা আরো খারাপ হচ্ছে। একবার নয় অনেকবার বলেছি বাবাকে, কিন্তু বাবা তো সেই একই কথা বারবার বলে যাচ্ছে। আর মাও কিছু বলছে না বাবাকে, মা সবকিছু যেন মেনে নিয়েছে, একদম চুপচাপ হয়ে গেছে। মায়ের অবস্থার কিচ্ছু পরিবর্তন হচ্ছিল না। বাবা বুঝতেই পারছিল না, বুঝতে পারছিলাম না যে আমরা কি করব। আর বাবাও বুঝতে পারছিল না যে মায়ের কি অবস্থা। রাহুল মায়েরও ছেলে ছিল, আমাদের ভাই ছিল ও। সেদিন রাতে হঠাৎ করে রাহুলের ধুম জ্বর আসে। রাহুল, 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 রাহুল। মা, মা তুমি এখানে বসো। মা, কি বলেছে ডাক্তার? আমরা সব রকম চেষ্টা করেছিলাম স্যার, এরকমটা নয় যে আমরা ব্যাপারটাই লক্ষ্য দিইনি, কিন্তু আমাদের হাতে কিচ্ছু ছিল না স্যার। আমাদের ভাই আমাদের ছেড়ে চলে যায়। আমাদেরও খুব কষ্ট হয়েছিল। রাহুল বাবার খুব আদরের ছিল, মায়েরও, আমাদের সবার। তোমাদের মনে হলো যে চুরি করা বাচ্চাটা তোমার মার জীবনে রাহুলের খামতি পূরণ করবে, আর উনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন? না স্যার, ডিপ্রেশন যতই বাড়ুক, মায়ের দেখভাল তো আমরা 3 বোনই করছিলাম। আসলে এই বাচ্চা আমরা বাবার জন্য চুরি করেছিলাম। এমনটা কেন করতে চাইছো রাজেন্দ্র? এটা ভুল। প্রীতি, সাথী, রত্নার কথা অন্তত ভাবো। দেখুন গোপাল বাবু, আপনি তো আর আমাকে দোষ দিতে পারবেন না। কবিতা আর কোনোদিনও মা হতে পারবে না। এতে কবিতারও তো কোনো ভুল ছিল না রাজেন্দ্র। রাহুলকে তো আমরা ইচ্ছাকৃত হারাইনি, কবিতা ওর মা। সব থেকে বেশি কষ্ট ও পেয়েছে। দেখুন, আপনি বারবার এই কথা বলে আমাকে আর কষ্ট দেবেন না। দেখুন, আমি যখন বলেছি দ্বিতীয় বিয়ে করব, মানে করবই। বাবার এই ডিসিশনের জন্য আমরা সবাই বিব্রত ছিলাম।
বাবা চাইতো যে মা আবার মা হোক, যাতে উনি আরেকটা ছেলে পান। আমাদের 3 বোনের পর ভাই রাহুলের জন্ম হয়। যখন রাহুল জন্মালো তখনই বাবা বাচ্চা জন্মানোর আসল খুশি পেয়েছিল। আমরা চাইনি স্যার যে বাবা মাকে ছেড়ে আবার একটা বিয়ে করে ফেলুক আর আরো একটা বাচ্চা আসুক। বাবা যদি এটা করত তাহলে মার ডিপ্রেশন আরো বেড়ে যেত। বাবাও না চেষ্টা করছে যাতে মা আবার মা হয়। কে বাবাকে বোঝাবে? একেই তো মায়ের আর বয়স নেই, তার উপর আবার এই ডিপ্রেশন। আর বাবার বয়সটাও তো, কি পাগলামো করছে এসব। যদি আমরা বাবাকে বলে দিই যে মা আবার প্রেগনেন্ট, কিন্তু দিদি এতে লাভটা কি হবে? আর খুব বড় জোর বাবার বিয়ে 9 মাস পর্যন্ত আমরা আটকাতে পারবো, কিন্তু তারপর কি? বাবার ছেলে চাই না, তাই জন্যই তো এখানে আসে। যদি আমরা বাবাকে বলে দিই যে মা প্রেগনেন্ট, তাহলে এখানে আর আসবে না। হ্যাঁ দিদি, কিন্তু 9 মাস পর কি? দিদি তুই ঠিক কি করার কথা ভাবছিস? দাদু, মার আবার বাচ্চা হতে চলেছে এই কথাটা শুনলে বাবার দ্বিতীয় বিয়েটা করবে না। কিন্তু তারপরে মার 9 মাস বাদে বাড়িতে একটা নবজাত বাচ্চা আসবে, ছেলে। বাবাকে বলে দেব যে মা জন্ম দিয়েছে। কিন্তু দিদি, আমরা একটা নবজাতক বাচ্চা, আর সেটাও ছেলে, কোথা থেকে নিয়ে আসবো? বাচ্চা চুরি করার প্ল্যান ছিলই না স্যার। আমরা বাচ্চা দত্তক নেওয়ার কথা ভাবছিলাম। এরকম একটা বাচ্চা যাকে কেউ চায় না। সেই জন্যই তো স্যার সাথী দিদি ওই শিব মন্দিরের পাশে ভিখারি গীতাকে খুঁজে বের করেছিল, ওর সাথে কথা বলেছিল। তাহলে তোমরা জানতে যে গীতার পেটে ওই বাচ্চাটা ছেলে ছিল। সোনোগ্রাফি কোথায় করলে? আমি কোনো সোনোগ্রাফি করাইনি। গীতা নিজে আমাকে বলতো যে ওর পেটে ছেলে আছে। সেটা ও কি করে জানতো আমি সেটা জানতাম না। আর তুমি ওর কথা মেনে নিলে এমনি? আমাদের কাছে এই চান্সটা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা শুধু যেভাবেই হোক আমাদের বাবা মার বিয়েটা বাঁচাতে চেয়েছিলাম। তারপর গীতা 7 মাসের সময় নিজের বাচ্চার সাথে মরে গেল। আমাদের পুরো প্ল্যানটা চৌপাট হয়ে গেছিল। তোমাদের কি সত্যি মনে হয়েছিল যে এই ধরনের প্ল্যান সফল হতে পারে? আর তোমার বাবা তোমার মায়ের সঙ্গে কখনো দেখা করতেন না? খোঁজ খবরও নিতেন না? আমরা জানতাম স্যার উনি আসবেন না। বাবা বদোদরাতে থাকেন স্যার, ওখানেই সার্ভিস করেন। 4 মাসে একবার আসেন বাড়িতে। আর রাহুলের পরে তো বাড়িতে আসেন শুধু এই জন্য যাতে মা আবার কনসিভ করতে পারেন। গীতা যদি না মারা যেত তাহলে এরকম কিছুই হতো না স্যার। হঠাৎ করে আমাদের সামনে এত বড় একটা পাহাড় ভেঙে পড়েছিল। 2 মাসের মধ্যে বাচ্চা খুঁজে বের করা, তাও আবার ছেলে। দাদু সব জায়গায় খুঁজে খুঁজে বেড়াতে লাগলো। এরকম মা বাবার সন্ধানে যারা তাদের নবজাত ছেলেকে পালন করতে না চায় আর আমাদের দিতে রাজি হয়ে যায়। প্রীতি আর আমিও বহু হসপিটালে খুঁজে বেরিয়েছি, এইটা ভেবে যে যদি কেউ কারোর বাচ্চা ফেলে রেখে যায় যাকে আমরা নিতে পারি। আমি এটাও ভেবেছিলাম আমি আমার নামে একটা বাচ্চা দত্তক নিয়ে নেব অনাথ আশ্রম থেকে, তারপর ওই বাচ্চাটা মাকে দিয়ে দেব। কিন্তু কোথাও আমরা আশার আলো পাইনি স্যার। তখন জেআরসি হসপিটালকে টার্গেট করলে। আমরা আগেও জিআরসি হসপিটালে খোঁজ নিয়েছিলাম। আমাদের মনে হয়েছিল যে ওখান থেকে বাচ্চা খুব সহজেই পাওয়া যাবে। ফেরত দিলে কেন? ভয় পেয়ে গেছিলে খবরের কাগজ পড়ে, টিভিতে নিজেদের নিউজ দেখে। দাদু এই খবরটা পড়েছিল। আমরা ওনাকে এটা বলিনি যে এই বাচ্চাটা আমরা চুরি করেছিলাম। আর আমরা রত্নাকেও কিছু বলিনি। আমরা দাদুকে এটাই বলেছিলাম যে এই বাচ্চাটা আমরা কিছু টাকার বিনিময়ে পেয়েছি। কিন্তু কিন্তু কি সাথী? আমরা ভেবেছিলাম বাচ্চাটাকে কোলে নিলে মায়ের অবস্থা একটু ভালো হবে, কিন্তু এরকমটা হয়নি। এই দেখ
মা দেখো দেখো তোমার ছেলে ফিরে এসেছে। মা দেখো তোমার ছেলে ফিরে এসেছে। বাচ্চাটা খুব ছোট স্যার, ভালো করে দেখাশোনা করা দরকার ছিল, কিন্তু মায়ের যে অবস্থা ছিল তাতে মা তো নিজের খেয়ালই রাখতে পারতো না। বাচ্চার দেখাশোনা কি করে করতো মা? আর এই অবস্থায় আমরা বাবাকে বলতেই পারছিলাম না যে মা একটা ছেলের জন্ম দিয়েছে। উনি দৌড়ে দৌড়ে আসতেন ঠিকই, কিন্তু মায়ের হাবভাব দেখে 2 মিনিটেই চুরি ধরা পড়ে যেত, যেটা ওদের বাচ্চা নয়। আমরা বুঝে গিয়েছিলাম যে বাচ্চাটাকে মায়ের দেখভালের ওপর ছাড়লে চলবে না। হয় আমাকে ওকে বাড়িতে নিয়ে যেতে হতো, নয়তো প্রীতিকে। কিন্তু কি করে নিয়ে যেতাম স্যার? আমাদের স্বামীরা তো এই ব্যাপারে জানতোই না যে আমরা দুজনে মিলে এই সমস্ত কাজ করেছি। তারা কিছুই জানতো না? বিশ্বাস হচ্ছে না। এটা সত্যি স্যার। আমরা তো রত্নাকেও বলিনি যে এই বাচ্চাটাকে আমরা চুরি করেছি। আসলে ওই দাদু সবটা বুঝতে পারার পর আমরা সত্যিটা বলে দিই। তোমরা দুজনে ধানুর জেআরসি হসপিটাল থেকে বাচ্চা চুরি করেছো না? আর কোনো রাস্তা ছিল না দাদু। এই দেখো, হতে পারে একটু সময় লাগবে, কিন্তু পুলিশ তোমাদের খুঁজে বের করবেই। আমার তো মনে হয় না যে তোমাদের মা এই বাচ্চাটাকে সামলাতে পারবে, আর না এই বাচ্চাটার কারণে ওর অবস্থার কোনো উন্নতি হবে। দেখ মা, আমার কথা শোনো, এই বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে এসো। করতে দাও না তোমার বাবাকে দ্বিতীয় বিয়ে, আর ভগবানের কাছে প্রার্থনা করো যে সারা পৃথিবীর যত ছেলে ওর ঘরেই যেন জন্ম নেয়। কিন্তু মা, এই বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে এসো। কোথাও এই নিরীহ বাচ্চাটার মা বাবার অবস্থাও যেন সেরকম না হয় যেটা তোমাদের মায়ের হয়েছে। হ্যাঁ স্যার, আমরা অন্যায় করেছি, খুব বড় অন্যায় করেছি স্যার। আমরা স্বার্থপরের মতো ভেবেছি, শুধু আমাদের মায়ের কথাই ভেবেছি। ওই বাচ্চাটার মা বাবার দুঃখের কথা তো আমরা ভেবেও দেখিনি। আমাদের এরকম একদম করা উচিত হয়নি স্যার। জানি না কি ভেবেছিলাম আমরা, জানি না কি করে এরকম চিন্তা এলো আমাদের মাথায়। আসা উচিত ছিল না, এরকম ধারণা তোমাদের মনে আসাই উচিত হয়নি। আর যদি আসেও তার পরিণতি দেওয়া উচিত হয়নি। সাথী প্রীতি, আমরা তোমাদের দুজনকে গ্রেপ্তার করছি, চার্জেস লাগবে তোমাদের। একটা হতাশা থেকে উঠতে পারেনি এই পরিবার, এর ওপর আরো একটা হতাশা জাঁকিয়ে বসলো। প্রীতি আর সাথীর স্বামীরা হতভম্ব হয়ে গিয়েছিল এটা জেনে যে তাদেরকে না জানিয়ে তাদের স্ত্রীরা এত বড় একটা অপরাধ করে ফেলেছে। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও প্রীতি আর সাথীর বাবার উপর কোনো প্রভাব কি পড়েছে সেটা আমরা জানি না। সোনা আমার সোনা, লালু সোনা। কাঁদে না বাবা। আরে রে রে, কি করে? বাচ্চাটা এখন তার বাবা মায়ের কাছে নিরাপদে আছে, না, 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 যেখানে তার আগে থেকেই থাকা উচিত ছিল। আমরা সাথী ভাট আর প্রীতি ভাসের উপর কিডন্যাপিং এর চার্জেস দিলাম। তাদের কোর্টে পেশ করার পরে তাদের জামিন হলো। আমরা বেল অ্যাপ্লিকেশনের বিরোধ করিনি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.